আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের এই সময়ের সবথেকে গুরুত্বপূর্ণ যে ভিডিও, সেই ভিডিওটা নিয়ে আসছি। এবং আমার চ্যানেলে এ যাবৎকালে সম্ভবত সবথেকে ইম্পোর্টেন্ট ভিডিও আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। আমাদের ডেইরি সেক্টরের প্রধান সমস্যা কি জানেন? নিয়মিত একটা গরু হেঁটে নেওয়া আসা। দেখবেন যে একটা গরু ২০ মাস, ২১ মাস, ২২ মাস হয়ে গেছে, কিংবা একটা বিয়ান দেওয়ার পর ৫-৬ মাস হয়ে গেছে, ৭ মাস হয়ে গেছে, অনেক কিছু করতেছেন কিন্তু বাচ্চা দিচ্ছে না। গরমই হচ্ছে না, বাচ্চা কেমনে দিবে? তো আমার মূলত আজকের এই ভিডিওটা যে গরু কেন গরমে আসে না, কেন হিটে আসে না, কিভাবে আমরা যদি সেবা যত্ন করি এই হিটে আনানো সম্ভব, এবং কি কি ব্যবস্থা গ্রহণ করলে এই প্রবলেমটা হবে না, এই জিনিসগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। আপনারা অনেকেই এই প্রবলেমটা ফেস করেন। যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি যে অনেকটাই রিকভারি পাবেন ইনশাল্লাহ। অনেকটা রিকভারি পাবেন। এবং আপনারা যখন কোনো প্রশ্ন করবেন, দয়া করে বিস্তারিত একটু প্রশ্ন করবেন। তাহলে আমার পক্ষে উত্তর দেওয়াটা আপনাদেরকে একটু ইজি হয়, এবং আপনারা আশা করা যায় শতভাগ অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা আপনারা পাবেন। তো আমি শুরু করি যে গরু গরম বা ডাকে না আসার কারণ, মানে হিটে না আসার কারণ। এটাকে আমরা বলছি হলো যে অ্যানাস্ট্রাস। মূলত একটা গাভী যখন বাচ্চা দেয়, একটা গাভী যখন বাচ্চা দেয়, এই বাচ্চা দেওয়ার ৩ মাস, ৩ মাস, এই ৩ মাসের মধ্যে যদি গাভীটা আবার হিটে না আসে, হিটে আসলো না, যে বাচ্চা দেওয়ার আজকে বাচ্চা দিল, ৩ মাসের মধ্যে ৯০ দিন পরের বা ৯০ দিনের মধ্যে গরুটা যদি হিটে না আসে, এই অবস্থাটাকে আমরা বলবো হলো অ্যানাস্ট্রাস। মানে গরু নিয়মিত ডাকে আসে না, হিটে আসে না, অথবা এমন হিটে আসলো সাইলেন্ট হিট আপনারা বুঝলেন না, এটা কেস একটু আলাদা। কিন্তু এখানে হলো গরুটা হিটেই আসলো না, তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলছি হলো অ্যানাস্ট্রাস। আপনারা জেনে খুব আশ্চর্য হবেন এবং খারাপও লাগবে যে বাংলাদেশের বর্তমানে এই ৮৬% গাভী, কাছাকাছি ৮৬%-এর কাছাকাছি গাভীর মানে এই জিনিসটা রেকর্ড হয়েছে, অ্যানাস্ট্রাস এটা রেকর্ড হয়েছে, যে নিয়মিত বাচ্চা দেয় বা নিয়মিত গর্ভধারণ করে, ৩ মাসের মধ্যেই প্রেগনেন্ট হয় সর্বোচ্চ ১৫-২০% গাভী। ম্যাক্সিমাম গাভীরই সমস্যা। আপনার যদি খামার থাকে দেখবেন ১০টা গাভী থাকলে মাত্র একটা গাভী নির্দিষ্ট সময় বাচ্চা দিচ্ছে, একটা গাভী নির্দিষ্ট সময় হিটে আসতেছে, একটা গাভী একবার বা দুইবার সিমেন্ট দিলে সিমেন্টটা নিচ্ছে, বাদ বাকি সব গাভীতে কিন্তু হয় সমস্যা। এটা আমাদের সেক্টরের প্রধান সমস্যা, ডেইরি সেক্টরের। তাহলে অ্যানাস্টাস হলো নিয়মিত সময় ৩ মাসের মধ্যে যদি হিটে না আসে। আবার অনেকে একটা কথা বলতে পারেন, ভাই ধরেন বাচ্চা দেওয়ার ২০-২৫ দিন পর যদি হিটে আসে তাহলে কি সিমেন্ট দেবো? উত্তর হলো না। জরায়ুটাকে স্বাভাবিক অবস্থায় আসতে অন্তত ৪৫ থেকে ৫০ দিনের মতো সময় দেওয়া উচিত। এরপরে আপনারা যদি হিটে আসে আপনারা সিমেন্ট দিবেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম নেই। ঠিক আছে? ১.৫ মাসের আগে নেওয়ার দরকার নেই। প্রথম হিটে আসলে সেটা ক্যান্সেল করবেন, দ্বিতীয়বার যখন হিটে আসবে তখন আপনারা নেবেন। তবে মনে রাখবেন ৩ মাসের মধ্যে হলে আপনারা লাভবান হতে পারবেন, আদারওয়াইজ কিন্তু লাভবান হবেন না, খামার থেকে লস। এখন এটার পিছনে কারণ কি কি আছে, যে কি কি কারণ? মেন যে কারণ সেটা হলো পুষ্টির অভাব। পুষ্টির কিভাবে অভাব হয়? মূলত আমরা বিভিন্ন খামারে যখন আমি গেছি তো দেখি যে গরুর যে ল্যাকটেশন পিরিয়ড, উন্নত জাতের যে গরুগুলা এটা কিন্তু প্রায় ৩০০-র কাছাকাছি, ৩০০ দিনের কাছাকাছি, বা ২৮০ দিন প্লাস। মানে এতদিন ওনারা কি নাই, দুধ নাই, ওনারা দুধ নাই। তো একটা গাভী যখন এত বেশি দুধ দিবে, আমরা যদি তাকে পর্যাপ্ত পরিমাণে না খাওয়াই, কিংবা শুধু খড় খাওয়াচ্ছি বা শুধু ঘাস খাওয়াচ্ছি বা গুঁড়া খাওয়াচ্ছি শুধুমাত্র, তাহলে কিন্তু ওই গাভী থেকে আপনারা অত কিছু আশা করিয়েন না। গাভী যদি নিয়মিত দুধ দেয়, অনেক বেশি পরিমাণে দুধ দেয়, নিয়মিত হিটে আসে, তাহলে গাভীকে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এই যে ফসফরাস আছে, কপার আছে, কোবাল্ট আছে, ম্যাঙ্গানিজ আছে, সেলেনিয়াম আছে, এবং ভিটামিন এ ডি পর্যাপ্ত পরিমাণে প্রোভাইড করতে হবে। যদি আপনারা এটা করতে ব্যর্থ হন তাহলে কিন্তু গরু নিয়মিত সময় হিটে আসবেন না, লিখে নেন। এটা প্রধান কারণ।
ঠিক আছে, তাহলে প্রধান কারণ হলো পুষ্টির অভাব। যে আমরা গরুকে গ্রামের দিকে কি করা হয়, গরুকে মাঠে বাঁধে রাখছে, রাতে আনি কি করছে, খড় দিছে, আর কি করছে, পানি দিছে, 2-1 মুঠ ঘাস ধানের গুঁড়া দিছে। গরু কেমনে পুষ্টি পাবে ভাই? পুষ্টি পাওয়ার কিন্তু চান্স খুবই কম। তাহলে এই জিনিসগুলো যদি আমরা সাপ্লাই দিতে পারি তাহলে কিন্তু হবে। এটা কেন কমে যায় আমি সেটাও আলোচনা করতেছি। ঠিক আছে, তাহলে 1 নম্বর হলো পুষ্টির অভাব। 2 নম্বর যদি আমরা একটু বলি, যে দুটা বিপাকীয় রোগ আছে, একটার নাম হলো কিটোসিস আর একটার নাম হলো দুধ জ্বর। দুটা আমি হালকা একটু বর্ণনা করি, আপনারা অনেকেই জানেন, যারা জানেন তারা এতটুকু স্কিপ করবেন, আর যারা জানেন না ভাই তারা শোনেন। একটা গরু যখন প্রচুর দুধ দেয়, তাহলে প্রচুর যখন দুধ দিবে, এই প্রচুর দুধ দিলে মনে রাখতে হবে তাকে খাদ্য লাগবে বেশি, খাদ্য লাগবে বেশি, কারণ এই খাদ্যটাই তো কনভার্ট হয়ে যাচ্ছে, তাই তো? খাদ্য লাগবে বেশি। তো আপনারা কি করলেন, কম খাদ্য প্রোভাইড করলেন। কম খাদ্য, ধরেন দরকার হলো 1 কেজি খাবার, আপনারা দিচ্ছেন হলো 900 গ্রাম খাবার, তাহলে 100 গ্রাম এক্সট্রা গরুটা কোথা থেকে পাবে? তখন কি করে, তার দেহের যে চর্বি থাকে, জমানো ফ্যাট থাকে, এই ফ্যাটটা ভাঙ্গা শুরু হয়। এই ফ্যাটটা যখন ভাঙ্গা শুরু হয়, আরো ভাঙ্গে আরো ভাঙ্গে আরো ভাঙ্গে, এই ফ্যাটের সাথে কিছুটা এই কিটোন বডিও ভাঙ্গে, কিটোন বডিও ভাঙ্গে। এই অতিরিক্ত কিটোন বডিটা কি করে, দেহে কিটোসিস ঘটায়, বিষক্রিয়া ঘটায়। এই হলো কাহিনী। তাহলে প্রচুর পরিমাণে যখন একটা গরু দুধ দেয়, তাকে আমরা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে খাবার দিব। যদি খাবার কোনো কারণে কম দেই, তাহলে সেক্ষেত্রে যে অতিরিক্ত যে খাবারটা লাগবে, গরু কি করে, নিজের চর্বি থেকে নেওয়ার ট্রাই করে। এতে করে কিন্তু গরুর ফিজিক্যাল ফিটনেস তো খারাপ হচ্ছেই, এর পাশাপাশি চর্বি ভাঙার কারণে সেখান থেকে কিছু কি ভাঙতেছে, কিটোন বডি। আর অতিরিক্ত কিটোন বডিটা কি করছে, কিটোসিস ঘটাচ্ছে, মানে আপনাদের গরুর বিষক্রিয়া হয়ে গেছে। এটা হলো কিটোসিস। তাহলে এই কারণেও হিটে আসতে দেরি হতে পারে, বা ইভেন হিটই বন্ধ হয়ে গেল। এটা হলো কিটোসিস। এরপর যদি আমরা বলি দুধ জ্বর, বা আমরা অনেকে বলি মিল্ক ফেভার, আমরা অনেকে মিল্ক ফেভার নামে বেশি পরিচিত। এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট শোনেন ভাই, একটা গর্ভবতী গরুর যখন ধরেন প্রেগনেন্ট অবস্থায় ওই গরুটা 7 মাসের মতো বয়স হবে, যে বাচ্চার বয়স 7 মাস, এর মধ্যে আপনারা গরুটাকে ডাই পিরিয়ডে নিয়ে যাবেন, মানে এরপর আর দুধ নেবেন না 2 মাস। 8ম মাসে 9ম মাসে দুধ নেওয়ার দরকার নেই, এরপর ডেলিভারি হয়ে যাবে। প্রথম 6 মাস, 1 থেকে 6 মাসে যে ভ্রূণের যে বৃদ্ধিটা হয়, মানে বাচ্চার যে বৃদ্ধিটা হয়, পরের 2 থেকে 2.5 মাস বা 3 মাসে এই বৃদ্ধিটা ডাবল হয়। তাহলে প্রথমে 1 থেকে 6 মাসে যদি একটা ভ্রূণ ধরলাম 5 কেজি হলো, তাহলে পরের 2 থেকে 2.5 মাস বা 3 মাসে এই জিনিসটা অবশ্যই 10 কেজি হবে। তাহলে যেহেতু বেশি হচ্ছে, সেহেতু কি লাগবে, খাদ্য বেশি লাগবে, পুষ্টি বেশি লাগবে। কিন্তু আমরা কি করি, যদি তখনও যদি দুধ তো উন্নত গরুর তো তখনও 4, 5, 7, 10 লিটার তো দুধ হবেই, তা আমরা সিস্টেমেটিকলি আস্তে 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 ডাই পিরিয়ডে নিয়ে যাবো। যে আজকে হয়তো 10 কেজি দুধ হলো, কালকে 9.5 কেজি দিলাম, তারপরে 9 কেজি দিলাম, 8.5 কেজি দিলাম, 8 কেজি দিলাম, এরকম করতে 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 দেখবেন যে দুধ আপনি অনেকটাই কমে গেছে। এই ডাই পিরিয়ডটা আমরা করবো হলো 7 মাসের মধ্যেই। যদি আমরা না করি তাহলে কি হবে শোনেন, অতিরিক্ত যখন দুধ যাবে, সেখানে তো ক্যালসিয়ামও খরচ হচ্ছে। একটা গরু যখন বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার সাথে সাথে সেখানে অনেক বেশি ক্যালসিয়াম ব্যয় হয়, ক্যালসিয়াম নষ্ট হয়ে যায়, খরচ হয়ে যায়, ইনস্ট্যান্ট নষ্ট হয়ে যায়, খরচ হয়ে গেছে। তখন এরপরে যদি আমরা, বা গাভীন অবস্থায় যদি আমরা এই এক্সট্রা ভিটামিন, মিনারেল বা ক্যালসিয়াম যদি সাপ্লাই আমরা না দিই, তাহলে এই যে বাচ্চা দেওয়ার পর কিছুদিন পর দেখবেন গরুর ফিটনেস খুবই খারাপ, গরু শুলে উঠতে পারতেছে না, গরু দুধের স্বপ্ন বাদ দেন, দুধের স্বপ্ন বাদ, গরুর জীবনই বাঁচতেছে না। দেখবেন বাছুরকে দুধ খাওয়াচ্ছে না, দুধই নাই, খাওয়াবে কি? তাহলে এই জিনিসটা মূলত, মিল্ক ফেভারটা মূলত যে ক্যালসিয়ামের যদি ঘাটতি হয় প্রচুর পরিমাণে, তাহলে কিন্তু হয়। এই কারণে আমরা গাভীন যে গরু, যেটা ধরেন 7 মাস, 8 মাস বা 9 মাসের গাভীন, এই গরুগুলাকে আমরা পর্যাপ্ত পরিমাণে আমরা ক্যালসিয়াম সাপ্লাই দিব। ঠিক আছে, ক্যালসিয়াম খাওয়াবো তাহলে কিন্তু, এবং ডেলিভারির পরও আমরা খাওয়াবো, যাতে করে কিটোসিস না, দুধ জ্বর বা মিল্ক ফেভার না হয়। তাহলে এটা গেল হলো 2 নম্বর কারণ। তাহলে পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু এই প্রবলেমটা হবে। আর কি হতে পারে, জরায়ুতে বিভিন্ন সমস্যা, এন্ডোমেট্রাইটিস, পায়োমেট্রা। গরু যখন বসবে দেখবেন
অনেক গরুর পিছন দিয়ে দেখবেন যে পুজ বের হচ্ছে, ইউটেরাসে পুজ হয়ে যায়, পুজ, পুজ তো বুঝেন, পুজ হয়ে গেল। তো এরকম পুজ হয়েছে মানে সেখানে ইনফেকশন হয়ে গেছে, জীবাণু আছে, ইনফেকশন। তাহলে এরকম যদি ইনফেকশন দেন তাহলে এই গরু কিন্তু হিটে আসবে না। তাহলে এরকম যদি যখন আপনারা ইনফেকশন দেখবেন বা ইনফেকশন লক্ষ্য করবেন বা দেখবেন যে পিছন দিক দিয়ে এরকম বাড়াচ্ছে, হ্যাঁ মিউকাসও বাড়াতে পারে, ওটা আলাদা, মিউকাস আর এটা আপনার এই পুজ দেখলেই বুঝতে পারবেন যেটা পুজই বাড়াচ্ছে। তাহলে এই পুজ যখন এরকম আপনারা দেখবেন, এমার্জেন্সি বেসিসে ভেটেরিনারি ডাক্তারকে কল দিবেন কিংবা উপজেলা প্রাণী সম্পদ থেকে কোনো সার্জন বা ইউএলও স্যারকে আনবেন, এনে আপনারা কিন্তু ভাই ট্রিটমেন্ট করবেন। অবশ্যই রেজিস্টার্ড প্রাপ্ত ভেটেরিনারিয়ান দ্বারাই কিন্তু আপনারা ট্রিটমেন্ট করবেন। অথবা যদি এমন কেউ আছে যারা খুব বেশি এক্সপার্ট, অথবা তাদের আপনারা হেল্প নিতে পারেন। তাহলে এই এন্ডোমেট্রাইটিস বা পায়োমেট্রা থাকলে জরায়ুতে যে পুজ হয়, এটার কারণেও কিন্তু গরু নির্দিষ্ট একটা সময় কিন্তু হিটে আসে না, গরুর অবস্থা খারাপ। তাহলে এই হলো 3টা বড় বড় মেজর প্রবলেম। এরপর যদি আমরা বলি আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম, যে বিভিন্ন সিস্ট হয়। ওভারি 2টা, তাই তো, এটা একটা ওভারি, এটা একটা ওভারি, 2টা ওভারি। এই ওভারিতে কি হলো, এরকম করে সিস্ট হলো, একটা থলে হয়ে গেল, এরকম একটা থলে হয়ে গেল, এক্সট্রা একটা থলে। এরকম যদি থলে হয়, সিস্ট হয়, তাহলে ওই ওভারি থেকে কাজ হবে না। ঠিক আছে, ওই ওভারি থেকে কাজ হবে না, গরু নির্দিষ্ট সময় হিটে আসবে না। এটা কিন্তু আপনাদের বাইরে থেকে বোঝার কোনো উপায় নাই। 3 মাস পর যখন গরুর হিটে আসবে না, সম্পূর্ণ কিছু ঠিক, খাওয়াচ্ছেন ভালো, ক্যালসিয়ামের ঘাটতি নাই, দুধও দিচ্ছে মোটামুটি ভালো, তারপরও গরু হিটে আসতেছে না, তখন কি করতে হবে আমাদের, যে যারা এক্সপার্ট হাত ঢুকে দিয়ে তারা দেখবে যে আসলে এগুলা কিছু আছে কিনা, এবং ওই হিসাবে পরবর্তী সময়ে যারা এক্সপার্ট তারা কিন্তু আপনাদেরকে একটা পরামর্শ দেবেন, ট্রিটমেন্ট করাবে। এটা টোটালটা ডাক্তারের উপর, এটা নর্মাল খামারের পক্ষে সম্ভব না। আগের 3টা সম্ভব, কিন্তু এইটা সম্ভব না। এটা এক্সপার্ট দ্বারাই দেখতে হবে, অথবা ভেটেরিনারিয়ান দ্বারাই এই জিনিসটা কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে। তাহলে এটা হলো ফলিকুলার সিস্ট বা সিস্ট। সিস্ট হলো এই যে এরকম ডিম্বাশয় এরকম সিস্ট হয়, বাচ্চা কনসেপ্ট করতে পারবে না, তো অবশ্যই হইতেই আসবে না। এই হলো মেজর 4টা প্রবলেম। তাহলে আমরা প্রথমে দেখলাম যে যে জিনিসটা দেখলাম যে বিভিন্ন পুষ্টির অভাব হয়, যেমন ফসফরাস হতে পারে, মানে বিভিন্ন মিনারেলের ঘাটতি, বিভিন্ন ভিটামিনের ঘাটতি যদি হয় তাহলে গরুর এই প্রবলেমটা হয়। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এগুলা কেন হয়। এই যে অতিরিক্ত পরিমাণ যখন দুধ দহন হবে, বা একটা বাচ্চা যখন পেটের মধ্যে থাকবে, মায়ের পেটে যখন কোনো কিছু থাকে, বাচ্চা থাকে, তখন ওই মায়ের কিন্তু খাদ্য চাহিদা আগের থেকে বেড়ে যাবে। তার নিজের জন্য তো দরকারই, পাশাপাশি বাচ্চার জন্য দরকার। তাকে কম খাওয়াবেন, বাচ্চা কম পাবে, তাকে ভালো খাওয়াবেন, বাচ্চা ভালো খাবে। তাহলে সে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার দিচ্ছে বাচ্চাকে, আবার একটা নির্দিষ্ট পরিমাণ খাবার দিচ্ছে দুধ উৎপাদনে, তার নিজেরও তো ফিটনেস ঠিক রাখার জন্য কিছু লাগবে রে ভাই। তাহলে এই জিনিসটা যদি আমরা না করতে পারি তাহলে এই ঘাটতিগুলা হবে, এবং এই ঘাটতিগুলা যদি হয় তাহলে এটা আমাদের প্রধান, বললাম এটা আমাদের প্রধান, যে পুষ্টির অভাব হবে এবং গরুটা নির্দিষ্ট সময় হিটে আসবে না। 2 নম্বর বলেছি যে বিপাকীয় বিভিন্ন রোগ, কিটোসিস, দুধ জ্বর, এবং 3 নম্বর আমি কি বললাম, যে পুজ বের হবে, ভ্যাজানে পুজ বের হয়েছে, এন্ডোমেট্রাইটিস, পায়োমেট্রা। এরপর আমি 4 নম্বর যেটা বললাম, যে বিভিন্ন সিস্ট হবে, ভ্যাজানাতে যদি সিস্ট হয়। তো এই গেল উপায়, এভাবে হতে পারে। এখন যদি আমি আগে প্রতিরোধ বলি, তারপর একটু ট্রিটমেন্ট আপনাদেরকে বলতেছি। শোনেন, প্রতিরোধ কিভাবে করবেন। প্রতিরোধ মানে এই রোগটা যেন না হয়, এটা হওয়া যাবে না। এর জন্য কি করেন, প্রতিরোধ বেশি দরকার, প্রতিকার না। প্রতিকার হলো হওয়ার পরে ট্রিটমেন্ট করলেন, দরকার নাই, হওয়ার আগে ট্রিটমেন্ট করবেন যাতে করে না হয়। হলে টাকা লস, গরুর ফিটনেস লস, পরিশ্রম, চিন্তা, মেলা ঝামেলা ভাই, হতে দিয়েন না। আগে থেকেই জিনিসগুলো সুন্দর করে আপনারা এগুলো একটু সেবা করবেন। তাহলে প্রথমে আমরা দেখলাম যে একটু সুষম খাদ্য খাওয়াতে হবে। সুষম খাদ্য কোনটা জানেন, যে গরু যে খাদ্য 6টা উপাদান খায়, যেমন খাদ্যের যে 6টা উপাদান, যেমন ধরেন যে 6 ধরনের খাবার, যে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, মিনারেল, পানি, এই 6টা উপাদানকে নির্দিষ্ট অনুপাতে দিতে হবে। সুন্দর করে একটা রেশন বানাতে হবে,
এতটুকু খাওয়াতে হবে, বা এতটুকু দুধ দিলে এতটুকু খাবে, এতটুকু বডি ফিটনেসের জন্য এতটুকু খাবার আমাকে দিতে হবে, এই জিনিসটা আমার কিন্তু ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আমি ভিডিও করছিলাম যে 20 লিটারের দুধের গাভীকে কিভাবে খাওয়াবেন। ওখানে গেলে আপনারা একটা আইডিয়া পাবেন যে কিভাবে আপনারা কতটুকু পরিমাণ দিতে হবে তাকে। এরপর নিয়মিত কাঁচা ঘাস, যে সকল খামারে কাঁচা ঘাস প্রচণ্ড পরিমাণে খাওয়ায়, প্রচুর খাওয়ায়, তাদের রিপ্রোডাকশনের রেট অনেক ভালো। গরুর নির্দিষ্ট সময় হিটে আসে, গরুর অন্যান্য জেনেটিক প্রবলেম খুব একটা হয় না, বাচ্চাও সুন্দরভাবে ডেলিভারি হয়ে যায়, বাচ্চাও দ্রুত মোটা তাজা হয়, গাভীও ফিটনেস ভালো থাকে, দুধও বেশি দেয়। খামারে ঘাস নাই, খামারের কপাল খারাপ। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় আসলে এলাকাতে ঘাস চাষ করা সম্ভবই না, তো সেক্ষেত্রে আমাদের একটু লস হলেও আমাদেরকে মেনে নিতে হবে যে আমরা এভাবেই পালন করব। হয়তো অমুকের 10 টাকা লাভ হলো ঘাস খাওয়ায়, আমার তো অন্তত 8 টাকা লাভ হবে খড় খাওয়ায়। এটা অন্তত আমরা করতে পারবো। ঠিক আছে, এটা নিয়েও আমি আলোচনা করবো ইনশাল্লাহ। এরপর কি, পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ। মনে রাখবেন, খামারে যত পানি কম প্রবেশ করানো যায়, যত ভেজা সাথে কম রাখানো যায়, আপনার খামারের জন্য তত ভালো। ঠিক আছে, তত ভালো। গোসল করে দিবেন, পানিটা যেন স্মুথলি নেমে যায়। ঠিক আছে, পানি যেন স্মুথলি নেমে যায়, বৃষ্টির পানি যেন সবসময় ভিতরে প্রবেশ করতে না পারে, সব দিকে যাতে করে হাওয়া বাতাস চলাফেরা করতে পারে। তাহলে দেখবেন গরুর রোগ অর্ধেক নাই হয়ে গেছে, অর্ধেক নাই হয়ে গেছে। যাতে ফাঁকা থাকলে বাতাস যাতে চলাফেরা করতে পারে, বুঝতে পারছেন, বাতাস চলাফেরা করবে, বাস। আর যারা গরুকে খাওয়াবে কিংবা মিল্ক যখন দহন করবে, তখন যেন হাইজিন মেনটেন করে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেন সবকিছু স্পর্শ করে, দুধ দহন করে। ইকুইপমেন্টগুলা, যে পাত্রে নিবেন বা যে পাত্রে খাবার দিবেন, সে পাত্রগুলো যেন পরিষ্কার হয়, গরুর শাড়ি যাতে করে ভালো করে পরিষ্কার থাকে, যে পানিটা খাওয়াচ্ছেন সে পানিটা যাতে ভালো হয়। এই প্রত্যেকটা জিনিস যদি আপনারা করতে পারেন, গরুর প্রতিরোধ হয়ে গেল। আপনারা বলুন ভাই, সারাদিন যদি এগুলাই করব তাহলে কখন কি করব? ভাই, খামারিদের জীবন এমনই। আপনি যদি সফল খামারি হতে চান ভাই, তাহলে আপনাকে আগে সবচেয়ে বড় কর্মচারী হতে হবে। আমার খামার, আমি লাট সাহেবের মতো দাঁড়ায় থাকবো, খামার থেকে লস ছাড়া হওয়ার চান্স নাই। তবে হ্যাঁ, আপনি নিজে করে করে অভ্যস্ত হওয়ার পর 10টা থেকে 20টা গরু, 20টা থেকে 200 গরু করছেন, তখন আপনি কাজ মানুষের থেকে বাইর করে নিতে পারবেন যে কাজটা কিভাবে করতে হয়, বা আপনি বুঝতে পারবেন যে কিভাবে কাকে দিয়ে কোন কাজটা হবে। ওটা ব্যাপার আলাদা। কিন্তু প্রথমেই শুরু করার দিকেই যদি, বা 5টা 10টা গরু, এতে করে যদি আপনারা শতভাগ মানুষের উপর নির্ভর হন, তাহলে ভাই বিপদ। এখন আমি আপনাদেরকে চিকিৎসা বলবো, তবে আমি ডিরেক্ট মেডিসিন ট্রিটমেন্ট বলতে একটু দ্বিধাগ্রস্ত। এটা বিভিন্ন স্বার্থেই, একটা পেশার স্বার্থে হতে পারে, আবার আরেকটা হতে পারে যে আপনারা ধরেন যে হুটহাট করে আমি ওষুধের নাম বললাম, ওষুধ দিতে হবে একটা কেসে, আরেকটা কেস হয়েছে ওষুধ ওটা দিয়ে ফেলছেন আপনারা, তো সেক্ষেত্রে কিন্তু গরু হিতের বিপরীত হয়ে যাবে। তো বাংলাদেশে যে 86% গরু, বা আপনার খামারের যে 86% গরুর এই সমস্যাটা, তো আমি যে ট্রিটমেন্টটা এখন আপনাদেরকে বলবো, বা ন্যাচারাল যে জিনিসটা বলবো, এটা করলে অন্তত 50% গরু ভালো পাবেন মিনিমাম। এটা মিনিমাম, আরও বেশি হতে পারে ভালো। আর তারপরেও কিছু গরুর যে কেসগুলো আছে, অবশ্যই এটা হলে হয় আমাকে কল দিবেন, না হলে এক করবেন, অথবা উপজেলা প্রাণী সম্পদে আপনারা ডিরেক্ট ভাবে চলে যাবেন। তো চলেন প্রাকৃতিক ট্রিটমেন্টের ব্যাপারে একটু কথা বলি। এটা খুবই নর্মাল ট্রিটমেন্ট, কিন্তু খুব কাজের। যে গরুটার এই প্রবলেম, হিটে আসতেছে না, বা আগের ইতিহাস ছিল গত বিয়ানের সময় 3 মাসে আসেনি, তাহলে এবার ধরেন বিয়ান দিল 15-20 দিন হয়ে গেছে, তার মানে এবারও হতে পারে। তাহলে কি করবেন আপনারা, প্রতিদিন ওই গরুটাকে 50 গ্রাম থেকে 100 গ্রাম ছোলা যে আমরা খাই, ওই ছোলা ভিজায় রাখবেন, 24 ঘন্টা ভিজাবেন। ভিজানোর পর দেখবেন যে ওই ছোলা থেকে গাছ গজায় গেছে। একটু গাছ যখন গজাবে, তখন ওই ছোলাটা ওই গরুটাকে খাওয়াবেন। সর্বনিম্ন 1 সপ্তাহ খাওয়াবেন, তবে 1 সপ্তাহ খাওয়ায় কাজ হয় না, একটু বেশি খাওয়াবেন, 10 থেকে 12 দিন, 14 দিন, 15 দিনও খাওয়াতে পারেন। 100 গ্রাম ছোলা তো আর বেশি কিছু না, 10 দিনে ধরেন আপনার 1 কেজি যাবে, এই তো। 1 কেজি ছোলার দামও বেশি না, তো আপনার খাওয়াবেন এভাবে। তাহলে ছোলাটাকে ভিজে রাখবেন, ভিজে রাখবেন কত ঘন্টা, 24 ঘন্টা মিনিমাম। এরপর সেখান থেকে যখন গাছ গজাবে, তখন ছোলাটা আপনাকে গরুটাকে খাওয়াবেন, ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আশা করবেন। 2 নম্বর যদি আমি আপনাদেরকে ট্রিটমেন্টটা বলি, তাহলে শোনেন, কাঁচা ডিম।
মুরগির কাঁচা ডিম, ওঠা অথবা হয় ছোলা খাওয়ালে এটা খাওয়ানোর দরকার নেই, আর এটা খাওয়ালে ছোলা খাওয়ানোর দরকার নেই, ঠিক আছে? মুরগির একটা কাঁচা ডিম প্রতিদিন সকালে, যে গরুটার এই সমস্যা ছিল বা হতে পারে বলে আপনারা ভাবতেছেন বা হয়ে গেছে অলরেডি, তাকে প্রতিদিন সকালে একটা করে কাঁচা ডিম খাওয়াবেন। মুরগির কাঁচা ডিম মুখে ভাঙে দিলে একটু ধরলেন, ওই আপনি খাই ফেলবেন। খোসা খোসা খাওয়াবেন না, খোসা ছাড়া বাকি যে অংশটা থাকবে সেটা খাওয়াবেন, এবং এটা মিনিমাম আপনারা 10 দিন খাওয়াবেন। তবে 10 দিনে হবে না, 15 দিন খাওয়ালে বেশি ভালো হয়। তবে এই জিনিস দুটা যদি করতে পারেন, আশা করা যায় যে 15 থেকে 20 দিন বা 25-30 দিনের মধ্যে ইনশাল্লাহ ওই গরুটা হেঁটে আসার চান্স আছে, এবং ইনশাল্লাহ আসবে। যদি ওই এন্ডোমেট্রাইটিস না হয়, মানে ওখানে যদি জীবাণু না জমে কিংবা সিস্ট না হয়, তাহলে মাশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের এই গরু হেঁটে আসবে। তাহলে এই হলো আমার কথা। আরেকটা আমি আপনাদেরকে পরামর্শ দিই, আবার অনেকে আছেন অনেক বেশি পরিমাণে খাওয়ায়, প্রচন্ড বেশি খাওয়াইছে। আমাদের একটা বডি স্কোর আছে, হ্যাঁ, 5-এর মধ্যে আমরা গরুকে কিন্তু বডি স্কোরিং করি। তো যাদের বডি স্কোর 5-এ 5, এই গরুগুলো ঝামেলা, মানে খুব স্বাস্থ্যবান। যাদের বডি স্কোর ধরেন 2.5 থেকে 3.5 বা 4-এর মধ্যে, বা 3 থেকে 4 বা 4.5-এর মধ্যে, হ্যাঁ, এই গরুগুলো বেশি ভালো। এই গরুর রিপ্রোডাকশন রেট অত বেশি ভালো। তাহলে খুব বেশি পরিমাণে খাওয়ালে আবার অনেক বেশি মোটা তাজা হয়ে যাবে, জেনিটাল সিস্টেমে চর্বি জমবে, ওই গরুর কিন্তু আবার হিটে আসবে না, ইভেন বাচ্চাও না হতে পারে সারা জীবনের। তা এটা একটু মাথায় রাখবেন। তাহলে খুব বেশি খাওয়ানো যাবে না, আবার খুব কমও খাওয়া যাবে না। ইনশাল্লাহ এভাবে যদি আপনারা নিয়মিত খাওয়ান, তাহলে আপনাদের গরু নির্দিষ্ট সময় হিটে আসবে, এবং আপনারা খামার থেকে সফলতার মুখ দেখবেন। আর বাকি যে কেসগুলো আছে, এন্ডোমেট্রাইটিস হলে এক ট্রিটমেন্ট, ফলিকুলার সিস্ট হলে আরেক ট্রিটমেন্ট, হ্যাঁ, এগুলা ট্রিটমেন্ট আলাদা। তো এগুলো আপনারা অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের থেকে এগুলো নেবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।